আজকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর যে আমাদের বাংলাদেশ ব্যাংক এডিট যে স্পেশাল ব্যাচ সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর ক্লাস নিব। এখান থেকে কিন্তু এসওতে 20 নাম্বার এসেছিল, 20 মার্কস। সো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু খুবই সিম্পল একটা টপিক। চলেন সিনিয়র অফিসারে ক্রিটিক্যাল থিঙ্কিং এ আসা কোয়েশ্চন নাম্বার 1টা দেখি। এরকম দুইটা কোয়েশ্চন আসছিল। কোয়েশ্চন নাম্বার 1টা সিনিয়র অফিসারে আসা ক্রিটিক্যাল থিঙ্কিং নাম্বার 1 কোয়েশ্চনটা আমরা দেখবো, ঠিক আছে? তো প্রশ্নটা দেখেন, এখানে বলা হয়েছে এ লজিস্টিক্স কোম্পানি অপারেটস টু ডিস্টিংক্ট ওয়্যার হাউস। দুইটা ভিন্ন, ডিস্টিংক্ট মানে কি ভিন্ন, দুইটা ভিন্ন ওয়্যার হাউস, ঠিক আছে? দুইটা ভিন্ন ওয়্যার হাউস তারা চালাচ্ছে একটা কোম্পানি, ওয়্যার হাউস নর্থ এন্ড ওয়্যার হাউস সাউথ, তার মানে একটা উত্তরে একটা দক্ষিণে। The CEO wants to evaluate shipping efficiency based on the average delivery time. তার মানে সিওর কথা হচ্ছে সে এভারেজ ডেলিভারি টাইমের উপর একটা অর্ডার দিতে এভারেজ কতক্ষণ ডেলিভারি টাইম লাগতেছে। ধরুন আপনি একটা অর্ডার দিলেন এই লজিস্টিক্স কোম্পানিতে, সে দেখবে যে এই নর্থ এবং সাউথের কি পরিমাণ টাইম লাগতেছে আসলে ডেলিভারি দেওয়ার জন্য। এটা হচ্ছে সে দেখতে চাচ্ছে, এটার উপর বেস করে সে ইফিসিয়েন্সি জাজ করে। এখন সে দেখলো যে নর্থ প্রত্যেকটা ডেলিভারি দেয় 2 দিনে, এভারেজ ডেলিভারি টাইম 2 days, নর্থ 2 দিনে ডেলিভারি দিয়ে দিচ্ছে। বাহ, কত সুন্দর। ওয়্যার হাউস সাউথ হ্যাজ অ্যান এভারেজ ডেলিভারি টাইম অফ 4 days। তার মানে হচ্ছে ওয়্যার হাউস নর্থ হচ্ছে 2 দিনে দিচ্ছে, ওয়্যার হাউস সাউথ হচ্ছে 4 দিনে দিচ্ছে। এখন সিও কিসের উপর এফিসিয়েন্সি মেজার করতেছে? এভারেজ ডেলিভারি টাইমের উপর। তাহলে আমাকে বলেন এই সিওর রেসপেক্টিভে নর্থ বেশি ইফেক্টিভ নাকি সাউথ বেশি ইফেক্টিভ, মানে 1 বেশি ইফেক্টিভ নাকি 2 বেশি ইফেক্টিভ, কমেন্ট করে আমাকে জানাবেন। একজন বলছেন 1, রাইট। তার মানে ওয়্যার হাউস নর্থ হচ্ছে বেশি ইফিসিয়েন্ট, ওকে, কম্পেয়ার টু ওয়্যার সাউথ। এখন সিও কি সিদ্ধান্ত নিছে? ওয়্যার হাউস নর্থ ইজ সাবজেক্টিভলি টুয়াইস এজ ইফেক্টিভ এজ ওয়্যার হাউস সাউথ। তার কথা হচ্ছে ভাই আর কোনো কিছুই বিষয় না, অর্ডার টাইমের উপর এটা করবে। কমেন্ট দেখা যাচ্ছে। তো সে সিদ্ধান্ত নিল উই শুড শিফট 80% অফ আওয়ার টোটাল অর্ডার ভলিউম টু নর্থ। তার মানে সে বলছে এখন আমার যত অর্ডার আসতেছে তার 80% আমি নর্থে নিয়ে নিব। এন্ড ক্রিটিক দ্য সিওস ডিসিশন ইউজিং রিজনিং। এখন আপনাকে বলছে এই সিদ্ধান্তটার আলোচনা সমালোচনা করেন যে সিদ্ধান্তটা ঠিক আছে কিনা। সিদ্ধান্তটা কি আমরা আবার বলি, সিওর হচ্ছে 2টা ভিন্ন ওয়্যার হাউস আছে নর্থ এবং সাউথ, সে ওইটার ইফিসিয়েন্সি এভারেজ ডেলিভারি টাইমের উপর নিয়েছে। সে দেখাইছে যে নর্থের ডেলিভারি টাইম হচ্ছে 2 days আর সাউথের ডেলিভারি টাইম হচ্ছে 4 days। এখন তার কথা হচ্ছে যেহেতু নর্থ 2 দিনে ডেলিভারি দেয়, তাহলে আমরা সব নর্থকে দিয়ে দিব, আর কোনো কিছু আমি চিন্তা করব না, সাউথ নর্থ নর্থ সাউথ কিছু চিন্তা করব না। সে 80% নর্থে দিয়ে দিছে। এখন টোটাল যত অর্ডার হবে, ধরেন 10টা অর্ডার হইল, যেহেতু নর্থ এফিসিয়েন্ট সে নর্থকে দিয়ে দিবে 80%, মানে 8টা, আর সাউথ এফিসিয়েন্ট না, তো সে সাউথকে দিবে মাত্র 2টা। এখন প্রশ্নটা হচ্ছে এইটাকে আপনি সমালোচনা বা আলোচনা করেন। একদম ইজি প্রশ্ন ভাই, 10 নাম্বার। আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা ওয়্যার হাউস যদি দেন লজিস্টিক কোম্পানি, সেটা শুধু ডেলিভারি টাইমের উপর তো এটার ইফিসিয়েন্সি আপনি মেজার করতে পারবেন না। কারণ আপনি চিন্তা করেন যে ওয়্যার হাউসটা সাউথে আছে, আমি এখানে সাউথ লিখলাম, তার একটা অর্ডার ধরেন পড়লো এই বোর্ডেরই এই জায়গায়। দেখেন আপনি ভালো করে খেয়াল করেন, ওই যে সাউথ, আমি সব মুছে দেই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ভালো কথা, সব মুছে দিলাম। ধরেন ওই সাউথের একটা অর্ডার পড়লো এইখানে, এবং যেই দিন অর্ডার পড়লো এই দিন ধরেন বৃষ্টি, অর্ডার এবং বৃষ্টি, তাহলে সে কিন্তু এমনিতেই পিছিয়ে গেল দূরে। আর ধরেন নর্থের যে অর্ডার গুলা, এইখানে ধরেন নর্থের অর্ডার পড়ছে এইখানে। এখন আপনি চিন্তা করেন, নর্থে তো 2 দিন এখানে যাইতে পারবে, ডিস্টেন্সই তো কাছে, আবার সাউথের তো দূরে, আবার সাউথের দিন ধরেন বৃষ্টি হয়েছে, নর্থের দিন রোদ ছিল। তার মানে শুধুমাত্র ডেলিভারি টাইমের উপর বেস করে আপনি কখনোই বলতে পারবেন না কোনটা ঠিক কোনটা ভুল। এখন আমরা যদি ফ্লগুলো একটু দেখার চেষ্টা করি, আমরা উত্তর করে দেখেন, আমরা উত্তর করেছি আপনাদের জন্য, একটু উত্তর সাজায় রাখার চেষ্টা করছি। উত্তরে আমরা এই যে সিদ্ধান্তটা যে ঠিক না সেটা তুলে ধরার চেষ্টা করছি।
যে সিও বলছে 80% অর্ডার উনি নর্থে নিয়ে যাবে। সিও কি বলছে? 80% অর্ডার আমরা নর্থে নিয়ে যাব। ভালো কথা। এইখানে ফ্লটা কোথায়? ফ্লটা হচ্ছে সে দেখেন অপারেশন কস্ট, আমার ফিজিক্যাল ক্যাপাসিটি, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, এই প্রত্যেকটা রিস্ককে সে কিন্তু অ্যাভয়েড করছে। ধরেন নর্থে মানুষ আছে 12 জন, সাপোজ ধরেন সাউথে ছিল 2 জন বা 4 জন। সে কি দেখছে মানুষ কোনটাই বেশি কোনটাই কম? তার মানে সে ফিজিক্যাল ক্যাপাসিটিটা চিন্তা করে নাই, সে অর্ডার গুলা কত কাছে বা দূরে পড়ছে সেটা চিন্তা করে নাই, অপারেশনাল কস্ট সে চিন্তা করে নাই, সে সিদ্ধান্ত নিয়ে নিছে সব নর্থকে দিয়ে দিবে। তাহলে এইখানে যে ফ্লগুলা থাকবে সে ফ্লগুলা হচ্ছে শুধুমাত্র ডেলিভারি টাইমের উপর আপনি পুরোপুরি এফিসিয়েন্সি মেজার করতে পারেন না। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল জিনিসটা আপনার চিন্তা করতে হবে। তারপর আপনার ক্যাপাসিটি, বটম লাইন, ফোর্সিং 80% অফ টোটাল ভলিউম, আপনি যে পুরো 80% দিয়ে দিচ্ছেন, হ্যাঁ তাদেরও তো ফিজিক্যাল লেবার, এখন 80% কে সাপোর্ট দেওয়ার মতো লেবার নাও থাকতে পারে। হ্যাঁ, সাপ্লাই চেইন একটা সিঙ্গেল ফ্যাক্টরির উপর বেশি আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। তার থেকে আপনি দেখতে পারতেন যে কেন আসলে এই টাইমটা লাগছে, আপনি কারণটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেন যে কেন সাউথের বেশি টাইম লাগলো। এগুলা ফাইন্ড আউট না করে আপনি শুধুমাত্র যে 80% একটা সিঙ্গেল এর উপর দিয়ে দিলেন, এর কারণে কিন্তু এর আউটপুট খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে তার ফ্লগুলা কি কি, সে অপারেশনাল কস্ট বা ক্যাপাসিটি বা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর এই জিনিসগুলো অ্যানালাইসিস না করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আবার আমরা বলি যে একটা লজিস্টিক কোম্পানির নর্থে একটা ওয়্যার হাউস, সাউথে একটা ওয়্যার হাউস। তাহলে আমি এখানে নর্থ চিন্তা করলাম, নর্থে তাদের একটা ওয়্যার হাউস আর সাউথে তাদের একটা ওয়্যার হাউস। এখন সিও গিয়ে দেখলো এই নর্থে ডেলিভারি এভারেজ ডেলিভারি টাইম 2 days আর সাউথের এভারেজ ডেলিভারি টাইম 4 days। নর্থ হচ্ছে 2 দিনে ডেলিভারি দেয়, 2 দিন, আর সাউথ হচ্ছে 4 দিনে ডেলিভারি দেয়। এখন আমাকে বলেন এই 2 দিন আর 4 দিন কি কোনোভাবে ডিটারমাইন করে যে কোনটা বেশি ইফিসিয়েন্ট? বলেন তো। এই 2 দিন আর 4 দিন এই একটা ফ্যাক্টর দেখেই কি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কোন ওয়্যার হাউসটা বেশি ইফিসিয়েন্ট? না তো। তো সিও কি করলো, জাস্ট এই 2 দিন আর 4 দিন দেখে সে সিদ্ধান্ত নিয়ে বলল এখন থেকে নর্থে আমার 80% ডেলিভারি দিবে, 80%, আর সাউথ আমার দিবে মাত্র 20%। এটা একটা বড় ফ্ল। বড় ফ্ল কেন? এই যে অর্ডার গুলা কেন 2 দিন আর 4 দিন লাগলো, তার জন্য তার প্রথমে চিন্তা করা দরকার ছিল যে লোকেশনটা কি, অর্ডারের লোকেশন কত দূরে ছিল, 1। 2 নাম্বার হচ্ছে ম্যান পাওয়ার, কোনটার ম্যান পাওয়ার কত, ধরেন নর্থেরও অর্ডার পড়ছিল 5টা, সাউথেরও অর্ডার পড়ছিল 5টা সাপোজ, অথবা 10টা, সাউথের অর্ডার পড়ছিল 10টা। নর্থের ওই টাইমে আমি ধরে নিচ্ছি ওই টাইমে নর্থের অর্ডার পড়ছিল 5টা, সাউথের 10টা অর্ডার, এবং মানুষ ধরেন সমান, তাহলে সাউথের তো এমনি বেশি লাগতো। তার মানে শুধুমাত্র আপনি ডেলিভারি ডে দেখলে হবে না, আপনার লোকেশন দেখতে হইতো, অর্ডারের ম্যান পাওয়ার দেখতে হইতো, এবং আরো কোনো এক্সটার্নাল ফ্যাক্টর ছিল কিনা, ধরেন ঝড় বৃষ্টি, অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টর ছিল কিনা সেটাও চিন্তা করতে হইতো, তারপর সিদ্ধান্ত নিতে হইতো। তার মানে তার সিদ্ধান্তর ফ্লগুলো হচ্ছে সে লোকেশন চিন্তা করে নাই, এখন যে সবগুলো অর্ডার এখানে দিয়ে দিছে ওরা দিতে পারবে কিনা, তাদের ক্যাপাসিটি আছে কিনা এটাও চিন্তা করে নাই, এবং এই ডিসক্রিপেন্সিটা কেন হয়েছে সেটাও সে মেজার করে নাই। এই জিনিসগুলো আপনি আপনার মতো করে তুলে ধরলেই হইল যে তার ভুলটা হচ্ছে সে লোকেশন চিন্তা করে নাই, কেন ওর 2 দিন ওর 4 দিন, ম্যান পাওয়ার নিয়ে চিন্তা করে নাই, কোন এক্সটার্নাল ফ্যাক্টর নিয়ে চিন্তা না করে, অ্যানালাইসিস না করেই দিয়ে দিছে, যেটা কারেক্ট প্রসিজিওর না, বুঝতে পারছেন? ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক ইজি একটা টপিক, অনেক ইজি। ঠিক আছে,
এটা হলো সিনিয়র অফিসারের আশা করি দেখা যাচ্ছে, এটা সিনিয়র অফিসারের 2 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে সিনিয়র অফিসার প্রশ্নটা যে হয়েছিল সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কোয়েশ্চন 2 আপনি শিওর থাকেন কোয়েশ্চন 1 এবং কোয়েশ্চন 2 মতো একটা প্রশ্ন আমাদের বাংলাদেশ ব্যাংক এডির যে পরীক্ষাটা হবে সেই বিবিএডিতেও আসবে। যারা দেখছেন একটু খেয়াল করে প্রশ্নটা কি বলছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রশ্নটা হলো হইছে ব্যাংক ডিপোজিটরস, ডিপোজিটরস মানে আমানতকারী, আমরা যে টাকা জমা দিই, ব্যাংক ডিপোজিটরস মানে যারা টাকা জমা দেয়, ইন এ কান্ট্রি আর ফাইন্যান্সিয়ালি প্রটেক্টেড এগেইনস্ট ব্যাংক ফেইলিয়ার। এখানে বলছে ব্যাংক ডিপোজিটর যারা ব্যাংকে টাকা জমা দেয় তারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি প্রটেক্টেড। এটার মানেটা কি? ফাইন্যান্সিয়ালি প্রটেক্টেড মানে হচ্ছে আর্থিকভাবে তারা প্রটেক্টেড, সুরক্ষিত। তাহলে ব্যাংক ব্যাংক জামানতকারী ফাইন্যান্সিয়ালি প্রটেক্টেড মানে সুরক্ষিত কিসের উপর? সুরক্ষিত এগেইনস্ট ব্যাংক ফেলিয়ার। যদি ব্যাংক ফেল করে, ব্যাংক কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয়, তাহলে হচ্ছে এই জামানতকারীরা সুরক্ষিত। বিকজ দ্য গভর্নমেন্ট এনশিওর করতেছে, এনশিওরস অল ইন্ডিভিজুয়াল ব্যাংক ডিপোজিটরস। তো যত মানুষ ব্যাংকে টাকা জমা দিচ্ছে সবাই সুরক্ষিত। কত খুশির বিষয়, আপনি সুরক্ষিত, আমি সুরক্ষিত, সবাই সুরক্ষিত। কিন্তু একটা ইকোনমিস্ট এখানে বাগড়া দিছে। ইকোনমিস্ট কি বাগড়া দিছে? ইকোনমিস্ট বলতেছে, ইকোনমিস্ট আর্গিউজ দ্যাট দিস ইন্স্যুরেন্স, এই যে গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স দিল যে ভাই ব্যাংক ফেল হইলেও আমি আমার টাকা দিব, এই যে গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স দিল, এই ইন্স্যুরেন্সটা ইজ পার্টলি রেসপন্সিবল ফর দ্য হাই রেট অফ ব্যাংক ফেলিয়ার্স। ওমা, একদম ভিন্ন একটা কথা। উনি বলতেছে এই যে ব্যাংক ফেলিয়ার গুলো হচ্ছে, এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই গভর্নমেন্ট ইন্স্যুরেন্স দেওয়া। সিন্স ইট রিমুভস ডিপোজিটর, জামানতকারীকে, এনি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ টু ফাইন্ড আউট হোয়েদার দ্য ব্যাংক দ্যাট হোল্ডস দেয়ার মানি ইজ সিকিউরস against failure. If depositors were more selective, যদি আরো সিলেক্টিভ হইতো, then banks would have to be secure in order to compete for depositors money. মানে উনি কি বলতে চাচ্ছে আমি আপনাকে একটু বাংলায় বলি। প্রথম হচ্ছে আমি ব্যাংকে টাকা জমা রাখি, সরকার আমাকে সুরক্ষা দিছে যে ভাই আপনি যে ব্যাংকে টাকা রাখেন আপনার টাকা সুরক্ষিত। এখন ইকোনমিস্ট বলতেছে এই যে সরকার সুরক্ষাটা দিয়েছে, এই সরকারের সুরক্ষাই হচ্ছে একটা অন্যতম কারণ ব্যাংক ফেলিয়ারের। কেন? এখন আমি তো টেনশন করতেছি না, আমি উগান্ডা ব্যাংক হোক, আমি যে কোনো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, র্যান্ডম ব্যাংকে গিয়ে টাকা রাখছি, কারণ আমি জানি সরকার আমার টাকা প্রটেক্ট করবে। এইটাই এই ফেলিয়ারের অন্যতম কারণ। কারণ আমি তো এখন র্যান্ডমলি গিয়ে টাকা রাখতেছি, যেহেতু ব্যাংক, আমি একটা বাজে ব্যাংক হওয়া সত্ত্বেও মানুষ আমার কাছে এসে টাকা রাখতেছে, এই জন্য আমার আর কিন্তু অনেক বেশি ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সতর্ক হইতে হচ্ছে না। এই ইকোনমিস্ট বলছে এইটাই কারণ ব্যাংক ফেলিয়ারের, যে সরকার বলছে টাকা জমা রাখবে, তাই জামানতকারীরা ধুমায় টাকা জমা রাখতেছে, উনি বলতেছে এটাই ব্যাংক ফেল হওয়ার অন্যতম কারণ। উনার এই যে আর এজাম্পশনটা নিয়ে আপনারা কথা বলতে বলছে। দেখেন আপনি এখন বর্তমানের সাথে একটা মিল রাখতে পারেন। যেমন এখন যদি আমি আপনাকে বলি ইউনিয়ন ব্যাংকে কে টাকা রাখেন, আপনি রাখবেন? কমেন্ট করে জানাবেন। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক অনেক ক্ষেত্রে, তারপর হচ্ছে ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংক। কমেন্ট করবেন এই ব্যাংকগুলোতে আপনি টাকা রাখবেন কিনা, কমেন্টে জানাবেন। আপনি টাকা রাখবেন না, কারণ আপনি জানেন ওই ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক খারাপ। তার মানে এই যে সরকার ইন্স্যুরেন্স যখন দিয়ে দিবে যে কোনো সমস্যা না, আমি টাকা দিব 100% গ্যারান্টিড, তখন আর আপনি ভালো ব্যাংক খুঁজবেন না, আপনি র্যান্ডমলি টাকা রাখবেন। এবং যে ব্যাংকগুলো বুঝতেছে যে আমার অবস্থা খারাপ হওয়ার কারণে এখন মানুষ টাকা রাখবে না, সে আরো সচেতন হবে, সে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সচেতন হবে, সে লোন দেওয়ার ক্ষেত্রে সচেতন হবে, ঋণ দেওয়ার ক্ষেত্রে বা লোন দেওয়ার ক্ষেত্রে সচেতন হবে, সে
যাতে ডিফল্টার না হয়, এই কারণে আরো বেশি সে ভালো লুক হায়ার করবে, তার ম্যানেজমেন্ট আরো স্ট্রং হবে, রাইট? তার ম্যানেজমেন্ট স্ট্রং হবে। কারণ কি, যখনই ব্যাংকগুলা বুঝতে পারবে যে সরকার ইন্স্যুরেন্স না দেওয়ার কারণে সবাই ভালো ব্যাংকের দিকে চলে যাচ্ছে, সবাই কোথায় চলে যাচ্ছে? সবাই ভালো ব্যাংকের দিকে চলে যাচ্ছে, জামানতকারীরা সব ভালো ব্যাংকের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু কোনো ব্যাংকই আর সার্ভিস খারাপ দিবে না, রাইট? জামানতকারীরা সব গুড ব্যাংকের দিকে চলে যাচ্ছে। গুড ব্যাংক কারা? যে ব্যাংকগুলা হচ্ছে লোন ঠিক মতো, তাদের লোন ডিফল্টার নাই, তাদের পরিচালনা পর্ষদ ভালো, তাদের হচ্ছে ম্যানেজমেন্ট ভালো, সব জামানতকারীরা ভালো ব্যাংকের দিকে চলে যাচ্ছে। কারণ কি, ইন্স্যুরেন্সের কোনো সুবিধা নাই, রাইট? একজন বলছেন এগুলোর অবস্থা খারাপ। তার মানে এই যে ইন্স্যুরেন্সটাই কিন্তু ব্যাংকরে কাইন্ড অফ ফেলিয়ারের দিকে ঠেলে দিচ্ছে, এটাই সেই ইকোনমিস্টের কথা। আমি এটার সাথে একমত, এই উত্তরের সাথে আমি একমত। কেন একমত? কারণ হচ্ছে আমার মনে হয় এই ইন্স্যুরেন্স দেওয়ার কারণে ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ, লোন ডিফল্টার এবং ম্যানেজমেন্ট নিয়ে অত বেশি টেনশনে নাই। সে ভাবতেছে সরকার তো ইন্স্যুরেন্স দিবেই, সবাই আমার কাছে টাকা রাখতেই আছে। কিন্তু সরকার যখন ইন্স্যুরেন্স উঠায় নিবে, তখনই আপনি আর আমি কিন্তু টেনশন করা শুরু করবো যে আমি কোন ব্যাংকে টাকা রাখবো। তার মানে এইরকম ইন্স্যুরেন্স দরকার আছে। তো সরকার এরকম ঘোষণা দিয়ে বলতে পারবে না যে যত যাই হোক আমি আপনাকে প্রোটেকশন দিব। সরকার বলতে পারে যে আমি আপনাকে পার্শিয়ালি প্রোটেকশন দিব, আমি রেগুলেশনও করব। মানে সরকার প্রোটেকশন পার্শিয়ালি দিবে, সরকার রেগুলেশন করবে, সরকার ঠিক মতো মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, কিন্তু 100% প্রোটেকশন দিবে না। আপনারও কিছু দায়িত্ব নিতে হবে, আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন। তখন ব্যাংকগুলো ফেইল ব্যাংক, যে ব্যাংকগুলো ফেইলড অথবা যে ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট ভালো না, সেই ব্যাংকগুলোর কাছে আপনি তখন যাবেন। তখন ব্যাংকগুলা নিজেই দায়িত্ব নিবে যে ভাই আমার আরো বেশি প্রোটেকশন দিতে হবে, আরো বেশি সিকিউর হইতে হবে, যাতে মানুষ এসে টাকা রাখে। বুঝতে পারছেন? তো আমরা উত্তরটা যদি আমাদের একটু দেখি, আমরা মোটামুটি উত্তর আলোচনা করে ফেলছি, তারপরে যদি উত্তরটা দেখি, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখেন উত্তর, ঠিক আছে? তো তাহলে উনি যেটা বলছে, ডিফল্টার বা ডিপোজিটরস এখানে কোনো বেশি জড়িত কিনা, বা এটা কিনা যে ডিপোজিটর ক্যাপেবল অফ অ্যাকুরেটলি ইভালুয়েটিং। আমি তো জামানতকারী, আমি তো ইভালুয়েট করতে পারবো ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ, ব্যাংকের হেলথ কিরকম বা ব্যাংকের অবস্থা কিরকম। এখন তো আপনি ইউনিয়ন ব্যাংকে রাখবেন না, কারণ আপনি সেই ব্যাংকের অবস্থা সম্পর্কে জানেন। তাহলে আগে আপনার সচেতন হওয়া দরকার ছিল। তার মানে আপনি কিন্তু ক্যাপেবল, আপনি তো জামানতকারী। আমার অনেক ফ্রেন্ড এখন আমাকে ফোন দিয়ে বলে যে বন্ধু, বা যারা একটু সিনিয়র বড় ভাই, যে কোন ব্যাংকে টাকা রাখবো। তার মানে এখন সে ইভালুয়েট করতেছে যে আমার কোন ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, এন্ড দ্যাট ব্যাংকস আর যেটা সেফার, মোর সিকিউর, আপনি সেইগুলোর মধ্যে ডিপোজিট করবেন। তার মানে ইন্স্যুরেন্স যদি রিমুভ করে দেয়, তখন আপনি যেটা বেশি সেফ, যেটা সিকিউর, এটাতে যাবেন, এবং অবশ্যই আপনি ইভালুয়েট করে নেবেন। তার মানে ওই যে উনি বলছে সরকারের ইন্স্যুরেন্স পার্শিয়ালি ব্যাংকের ফেলিয়ারের জন্য কাজ করতেছে, সেটা 100% আমি এগ্রি করি। যদি সেই ইন্স্যুরেন্স না থাকতো, তাহলে ব্যাংকগুলো আরো বেশি সিরিয়াস হইতো। কারণ তখন ব্যাংকগুলো জানতো যে আমার কাছে আইসা তখন আর ইয়ে করবে না, ইন্স্যুরেন্স যদি না থাকতো। তার মানে কি অ্যাজাম্পশনস, তখন এটা তো ডিপোজিটরস ক্যাপাসিটি আমরা বললাম, এছাড়াও ব্যাংক তার বিহেভিয়ার তখন ঠিক করতো। কারণ ব্যাংক জানতো যে ভাই আমি যদি এরকম উল্টাপাল্টা করি, আমার কাছ থেকে তো এসে আর টাকা জমা দিয়ে যাবে না, রাইট? কারণ ব্যাংকগুলা তার বিহেভিয়ার চেঞ্জ করতো, যাতে সে ফেলিয়ার অ্যাভয়েড করতে পারে, রাইট? কথার সাথে আপনারা এগ্রি করতেছেন কিনা? মেজবা ভাই, রাজিয়া আপু, আপনারা এগ্রি করতেছেন কিনা? শাকিল ভাই, যে একটা হচ্ছে ডিপোজিটরস এর ক্যারেক্টার, থিঙ্কিং চেঞ্জ হইতো এটার কারণে। তাহলে থিঙ্কিং চেঞ্জ হলে সে সব জায়গায় গিয়ে টাকা রাখতো না, সে টাকা রাখার আগে কি করতো, সে ইভালুয়েট করতো, সে সেফ এন্ড সিকিউর খুঁজতো। একই সাথে যখন আমি ডিপোজিটর হিসেবে ইভালুয়েট করব, সেফ এবং সিকিউর খোঁজা শুরু করব, তখন ব্যাংকও তার বিহেভিয়ার চেঞ্জ করবে। কারণ ব্যাংকে তখন
সে যে ভালো এটা দেখাইতে হবে, নাহলে তো আপনি টাকা জমা দিবেন না সেখানে। তখন ব্যাংক কিন্তু ইন্ডিভিজুয়াল ডিপোজিট বাড়ানোর জন্য সে কিন্তু এই যে যাতে তার রিস্ক কমে সেই ধরনের কাজ করতো, সে আরো বেশি রিস্ক ফ্রি ডিপোজিট নিত, সে নিজের ম্যানেজমেন্ট ঠিক করতো, সে ব্যাড লোন দিত না, যাতে সে ফেল না হয়। তার মানে এই কম্বাইন্ড একটা থিঙ্কিং এর কারণেই কিন্তু তখন আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম আরো ভালো হইতো। আমার মনে হয় ইকোনমিস্ট যেটা বলছেন সেটা কারেক্ট বলছেন। আপনারা আমার সাথে একমত কিনা? আমি ইকোনমিস্টের কথার সাথে একমত। আর একটু বড় করা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রশ্নটা কি বলছে দেখেন, প্রশ্নটা কি বলছে দেখেন, বলছে এট এ বোর্ড মিটিং, একটা বোর্ড মিটিং এ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ এ কমার্শিয়াল ব্যাংক আর্গিউজ, মানে সে বলতেছে বোর্ড মিটিং এ কমার্শিয়াল ব্যাংকের এমডি কি বলতেছে, কি মনে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং কি রকম ভাই? শাকিল ভাই, মেজবা ভাই, রাজে আপু, ক্রিটিক্যাল থিঙ্কিং কি রকম বলেন তো? ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিরকম, কি মনে হচ্ছে? দেখেন, এট এ বোর্ড মিটিং দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ এ কমার্শিয়াল ব্যাংক আর্গিউজ, সে বলতেছে ওভার দ্য পাস্ট 3 years, গত 3 বছরে উই ওপেন 5 ব্রাঞ্চেস। সে বলতেছে গত 3 বছরে আমরা 5টা ব্রাঞ্চ ওপেন করছি ইন সেমি আরবান এরিয়া, মফস্বল শহরে সেমি আরবান এরিয়াতে তারা 5টা ব্রাঞ্চ গত 3 বছরে পাস্ট 3 years ওপেন করছে। এভরি ওয়ান অফ দেম বিকেম প্রফিটেবল উইদিন 18 months, প্রত্যেকটাই 18 মাসে প্রফিটেবল হয়েছে। প্রত্যেকটা, এই যে 3 বছরে 5টা ব্রাঞ্চ খুলছে মফস্বল শহরে, প্রত্যেকটাই 18 মাসে কি হয়েছে? প্রফিটেবল হয়েছে। দেয়ার ডিপোজিটস গ্রো ফাস্টার দেন এট আওয়ার ওল্ডার সিটি ব্রাঞ্চেস, মানে এখানে ডিপোজিট আরো অনেক বেশি ফাস্ট হয়েছে আপনাদের সিটি ব্রাঞ্চের তুলনায়। আমাদের দ্য সেমি আরবান মার্কেট ইজ ক্লিয়ারলি হোয়ার দ্য ফিউচার লাইজ, সে একটা কমেন্ট করতেছে মফস্বল শহর হচ্ছে যেখানে আমাদের ফিউচার লাই করে। আই দেয়ার ফর, উনি এমডি, আই দেয়ার ফর প্রপোজ দ্যাট, সে প্রপোজ করতেছে, কি প্রপোজ করতেছে? আই দেয়ার ফর প্রপোজ দ্যাট, সে প্রস্তাব দিচ্ছে। সেই যে অ্যানালাইসিস বললো, এখন একটা প্রস্তাব দিবে। বুঝছেন ঘটনাটা হচ্ছে সে বলতেছে 3 বছরে আমরা সেমি মফস্বল শহরে 5টা ব্রাঞ্চ করছি, 3 বছরে 5টা ব্রাঞ্চ করছি, প্রত্যেকটাই 18 মাসে প্রফিটেবল হয়েছে। এখন সেটা প্রস্তাব দিবে উই ওপেন 20 নিউ সেমি আরবান ব্রাঞ্চেস, 20 নিউ সেমি আরবান ব্রাঞ্চেস, 20টা ব্রাঞ্চ ওভার দ্য নেক্সট 2 years, মাত্র 2 বছরে। সে এখন বলতেছে 2 বছরের মধ্যে আমরা আরো 20টা ব্রাঞ্চ খুলবো। আই এম কনফিডেন্ট দ্যাট, সে কনফিডেন্ট এমডি, ইচ উইল বি প্রফিটেবল উইদিন 18 months, সে বলতেছে আমি কনফিডেন্ট যে 18 মাসে এগুলো প্রফিটেবল হবে। তাহলে এমডির বিষয়টা বুঝছেন, তার স্যাম্পল সাইজ হচ্ছে 3 বছরে 5টা ব্রাঞ্চ খুলছে যেটা 18 মাসে প্রফিটেবল হয়েছে। এখন সে চাইতেছে 2 বছরের মধ্যে আরো 20টা ব্রাঞ্চ খুলবে, তার অ্যাজাম্পশন বা প্রস্তাব হচ্ছে এগুলো 18 মাসে প্রফিটেবল হবে। প্রশ্নটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কি অ্যাজাম্পশন অন হুইচ দ্য ম্যানেজিং ডাইরেক্টর আর্গুমেন্ট ডিপেন্ডস, মানে আমার কথাটা হচ্ছে আপনার ফাইন্ড আউট করতে হবে কেন ম্যানেজিং ডাইরেক্টর এই কথাটা বলছেন। ফর ইচ এক্সপ্লেন হোয়াই দ্য কনক্লুশন উড কলাপস ইফ দ্য অ্যাজাম্পশন আর ফলস, আপনার তারপর দেখাইতে হবে এটা কেন কলাপস করতে পারে। আপনার প্রথমে বলতে হবে উনি কেন এই কথাটা বলতেছেন, তারপর আপনার বলতে হবে এটা কেন কলাপস করবে। খুব সুন্দর বিষয়, উনি কেন বলতেছেন সেটা আপনি বলবেন, এবং কলাপসও কেন করতে পারে, মানে এটা ফাংশন কেন করবে না সেটাও বলতে হবে। তো আপনি প্রথমে বলবেন সে 5টা ব্রাঞ্চ দিছে সেমি আরবান এরিয়াতে, প্রত্যেকটা 18 মাসে প্রফিটেবল হয়েছে, তার মানে তার লোকেশন সেমি আরবান, এটা ঠিক আছে। সে 5টা ব্রাঞ্চ দিছে, প্রত্যেকটা 18 মাসে প্রফিটেবল হয়েছে, এটা ঠিক আছে। এই যে সেমি আরবান এরিয়াতে প্রফিটেবল হয়েছে, এই জন্যই সে বলতেছে সেমি আরবান এরিয়াতে আবার দিতে হবে, এটা তার এজাম্পশন। সে বলতেছে 18 মাসে প্রফিটেবল হয়েছে, তাই আবার 18 মাসে প্রফিটেবল হবে, 5টা ব্রাঞ্চ যেহেতু হয়েছে। হ্যাঁ, এখন আমরা উত্তরটা দেখবো, এটা আপনারা মুখে মুখে উত্তর করতে পারবেন, আমি বলে দিই। উনি
3 বছরে 5টা ব্রাঞ্চ করছে, তাই প্রত্যেক বছরে 1.5টা করে ব্রাঞ্চ পড়ে। এইখানে উনি 2 বছরে 20টা ব্রাঞ্চ করবে। তার মানে ওই ব্রাঞ্চগুলার প্রতি আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের বা তাদের এমডির মনোযোগ ছিল বেশি। ওইখানে কি ফলস হচ্ছে, কি ট্রু হচ্ছে, সেই ঘটনাটা অ্যানালাইসিস করার জায়গা ছিল বেশি। আপনি 3 বছরে যখন 5টা জায়গা খুঁজবেন, 3 বছরে 5টা ব্রাঞ্চ, তখন আপনি অনেক ঠান্ডা মাথায় সেই ব্রাঞ্চগুলো পরিচালনা করছেন। এখন আপনি যখন 2 বছরে 20টা ব্রাঞ্চ করতে যাবেন, তখন আপনার ম্যানেজমেন্ট ঠিক না হইতে পারে। এই সেমি আরবান এরিয়াতেই কাজ করছে বলে বাংলাদেশের সকল বা দুনিয়ার সকল সেমি আরবান এরিয়াতেই কাজ করবে এটা প্রেডিক্ট করা যাবে না। তার আগে বুঝতে হবে ওই সেমি আরবান এরিয়ার বৈশিষ্ট্যটা কিরকম, ওইখানে কি ধরনের মানুষ আছে, কি কারণে এটা সাকসেসফুল হইলো, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র সেমি আরবান দেখেই সাকসেসফুল হবে সেটাও বলা যাবে না। এটার মধ্যে 3 বছরে করছেন, মাত্র 5টা করছেন, প্রত্যেকটা জিনিসই কলাপস হওয়ার সুযোগ আছে। শুধু আপনি বললেন আর করে ফেললেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা জিনিস বুঝাই, আমি 2000 বই ছাপাইছি, 2000, আমার 2000 বইয়ের মধ্যে আজকে হিসাব করে দেখলাম 70টা বই আছে আর মাত্র। তার মানে 26 ভিত্তিক পর্যন্ত আর থাকবে না। কিন্তু এই 2000-এর মধ্যে প্রথম দিন অর্ডার পড়ছিল 118টা। এখন দেখেন, আমরা বই লঞ্চ করছি 1 মাস হয়েছে, প্রায় 1 মাস হয় নাই, 8 জুলাই মার্কেটে আসছে, 8 জুলাই, আর এখন 28 জুলাই, 20 দিন। 20 দিন, তাহলে প্রথম দিন যে 120টা হয়েছে, 118টা না, 120টার মতো, প্রথম দিন 120টা হয়েছে। এখন দেখেন তো, ওই হিসাবে 120টার হিসাবে তো আমার 15 দিন পরেই বই শেষ হয়ে যাওয়ার কথা, 15 দিন পরেই বই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার বই তো এখনো শেষ হইল না। 20 দিন হয়েছে, এখন আমার বই শেষ হয় না, 70টা বই আছে এবং লাইব্রেরিতেও তো কিছু বই বাকি আছে। তার মানে আমার আরো 20 দিন লাগবে মিনিমাম বই শেষ হইতে। কথার কথা, 20 দিন লাগবে না, 10 দিন। তারপর আমরা আর বই প্রিন্ট দিব না, বই আমরা পরে প্রিন্ট দিব, ধরেন 10 দিন। তার মানে শুধুমাত্র প্রথম দিনের অ্যাজাম্পশন থেকে আমার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হইতো না। আমি এখন একটা লম্বা টাইম অ্যানালাইসিস করছি, এখন আমি বলতে পারি যে না, প্রথম দিন 120টা, প্রথম দিন হাইপ বেশি ছিল তাই 120টা, তারপর থেকে 30টা, 20টা, 10টা, 50টা করে অর্ডার পরে প্রতিদিন। বুঝতে পারছেন? তার মানে একদিনের অ্যাজাম্পশনে হবে না, এটাই উত্তরে আমরা বলবো। তার মানে the forecast of 5 success, হ্যাঁ, এই যে 20টা নিউ সাইট, এই নিউ সাইটের সিমিলার ডিমান্ড কিনা, মানুষজনের সিমিলার ইনকাম কিনা, কম্পিটিশন কম নাকি বেশি সেটাও বুঝতে হবে। কারণ আপনি আগে যে জায়গায় দিচ্ছেন ওই জায়গায় হয়তো বা কোনো ব্রাঞ্চই নাই, তার মানে আপনার প্রথমে দেখতে হবে ওইখানে চাহিদাটা কিরকম ব্যাংকের, মানে ওইখানে মানুষ ব্যাংক চাচ্ছে কিনা, 1। 2 নম্বর, ওইখানে মানুষের আয় কিরকম, আগের ব্রাঞ্চগুলোর মানুষের আয় কেমন আর এইখানে মানুষের আয় কেমন, এইখানে প্রতিযোগিতা কিরকম সেটা আপনার বুঝতে হবে। কারণ আগে আপনি যেখানে দিচ্ছেন সেখানে হয়তো বা কোনো ব্রাঞ্চ ছিল না, এখন নতুন যেখানে দিবেন সেখানে ব্রাঞ্চ আসছে কিনা সেটা দেখতে হবে। That the early profitability was caused by similar setting rather than fast move advantage. Okay? আচ্ছা, তারপরে আপনার এই যে এক্সিকিউশনের একটা বিষয় আছে, আপনি তো 4 টাইমস চলে যাইতেছেন একসাথেই। আপনি আগে দিচ্ছেন 5টা, এখন আপনি দিবেন 4 গুণ, মানে আপনি 20টা ব্রাঞ্চ দিতে চাচ্ছেন, আপনার সেই ক্যাপাসিটি আছে কিনা সেটাও বুঝতে হবে 20টা ব্রাঞ্চ চালানোর মতো। ঠিক আছে? আপনার কোয়ালিটি ড্রপ হবে কিনা এটা এনশিওর করতে হবে, রাইট? এবং সেটা হয়েছিল 3 বছরে, এখন আপনি চাচ্ছেন 2 বছর। এখানেও একটা বিষয়, ওই হিসেবে আপনার হিসেবে আপনি 5টা করছেন 3 বছরে, তাহলে ওই হিসেবে আপনার 20টা করতে লাগে আসলে 12 বছর। 12 বছর না হোক, 6 বছর তো লাগবে। তা আপনি বলতেছেন 2 বছরের মধ্যে আপনি করে ফেলবেন, তার মানে এখানে সময়ের একটা বিষয় আছে। তার মানে আপনার যদি ডিমান্ড না থাকে, একই রকম ইনকাম না হয়, প্রতিযোগিতা যদি আরো বেশি হয়, কোয়ালিটি যদি ড্রপ না করে, স্কেল যদি আপনি ঠিক মতো করতে পারেন, প্রত্যেকটা জিনিস যদি ঠিক মতো ফাংশন করে,
তাহলে আপনার ব্রাঞ্চ সাকসেসফুল হবে। বুঝতে পারতেছেন কিনা কি বলতে চাইছি? মানে আপনার যে নতুন 20টা ব্রাঞ্চ, যে নতুন 20 ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো যে এলাকায় আপনি দিবেন, সেই এলাকায় যদি ডিমান্ড সেম থাকে, ইনকাম সেম থাকে, কম্পিটিশন যদি আরো কম থাকে, আপনার যদি কোয়ালিটি ড্রপ না করে, এই প্রত্যেকটা ঘটনা ঘটলে আপনি সাকসেসফুল হবেন। যে কোনো একটা যদি ফেল করে, যেমন ধরেন ডিমান্ড নাই, আপনি নতুন যে এলাকায় দিলেন সেখানে ব্যাংকের দরকার নাই, অলরেডি অনেক ব্যাংক আছে, তাহলে এই এমডির অ্যাজাম্পশন ফল করতে পারে। ইনকাম যদি না থাকে ফল করতে পারে, ওইখানে প্রতিযোগিতা যদি বেশি থাকে ফল করতে পারে, কোয়ালিটি ড্রপ হইলে ফল করতে পারে। ব্যাপারটা বুঝছেন নাকি? চারটার যে কোনোটা যদি আপনার ফেভারে না যায়, আপনার ব্রাঞ্চ কিন্তু সাকসেসফুল নাও হতে পারে। বুঝতে পারছেন কিনা? তার মানে চারটার যে কোনো একটা অ্যাজাম্পশন, তাহলে আগে আমার অ্যাজাম্পশন করার আগে চারটা জিনিস আগে অ্যানালাইসিস করে নিতে হবে। এই চারটা জিনিস যদি আমি এনশিওর করতে পারি, তখন আমি বলতে পারবো হ্যাঁ, আমি এখন নতুন 20টা ব্রাঞ্চ দিলেও সেই ব্রাঞ্চগুলা সাকসেসফুল হবে। আমি নতুন 20টা ব্রাঞ্চ দিলেও সেই ব্রাঞ্চগুলো সাকসেসফুল হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু বলবেন। তার মানে এই কখন অ্যাজাম্পশনটা রং হইতে পারে, প্রশ্নটা আবারও আমরা দেখব। বলছিল কেন ম্যানেজিং ডাইরেক্টর বলছে, আর এটা কলাপস কখন করতে পারে এই অ্যাজাম্পশনটা। আপনার দেখাইতে হবে অ্যাজাম্পশনটা কখন কলাপস করতে পারে। আপনি বলবেন যে ম্যানেজারের অ্যাজাম্পশন ঠিক আছে যদি ডিমান্ড ঠিক থাকে, ইনকাম ঠিক থাকে, কম্পিটিশন কম থাকে, আর কোয়ালিটি যদি ড্রপ না হয়, চারটা জিনিস যদি এনশিওর করা যায়, তাহলে কিন্তু আবার এই চারটা জিনিস যদি এনশিওর করা যায়, তাহলে কিন্তু আবার এমডির কথা ঠিক আছে। কিন্তু এই চারটার কোনো একটা যদি ড্রপ করে, যে ডিমান্ড, এই চারটার কোনো একটা যদি ড্রপ করে, সেটা হোক ডিমান্ড, হোক ইনকাম, কম্পিটিশন বেশি, অথবা কোয়ালিটি ড্রপ, যে কোনো একটা ড্রপ করলেই কিন্তু এমডির যে অ্যাজাম্পশন বা ওনার যে প্রস্তাব, সে প্রস্তাব ফেল করবে। বুঝতে পারছেন কিনা? সে প্রস্তাব তখন ফেল করবে।